বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ রীতিমাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা সরকারের যে বক্তব্য শুনছি যে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হবে, আমরা শুনছি পৃথিবীর কোনো শক্তি নির্বাচন একদিনও পেছাতে পারবে না, যদিও তারিখই এখনও পর্যন্ত আমরা জানি না। ইতিমধ্যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং তারাও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। বাট আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে, যেহেতু আপনারা দুজনই অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিক, এই নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতে যদি হয় সেটাকে আসলে কোন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বা নির্বাচনের জন্যে একটা ভালো নির্বাচনের জন্য, নির্বাচন তো অনেক রকমের, 24-এর নির্বাচনের নির্বাচন, 18 নির্বাচনের নির্বাচন, 14 নির্বাচনের নির্বাচন, 8-এর নির্বাচন, আরও অতীতে অনেক পেছনেও যাওয়া যাবে। একটা ভালো নির্বাচনের জন্য কি কি চ্যালেঞ্জ, মানে এই নির্বাচনটার সামনে রেখে 26 ফেব্রুয়ারি কি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন আপনারা? ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি প্রথমে যেটা বলি যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছে, ভোট দিতে চায়, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত মানে কি, আপনার যে মাঝে মধ্যে যে ঝামেলাগুলো আমরা যেটা দেখি, এই ধরনের ঝামেলা আওয়ামী লীগের তরফ থেকে পটকা ফুটানো, মাঝে মধ্যে একটু আপনার কি বলে 2-4-5 জনের একটা মানে বিচ্ছিন্ন মিছিল টিছিল করার যে প্রবণতা যেটা ছিল, সেটা আমার মনে হয় ওটা শেখ হাসিনার সম্পর্কে গতকাল পত্রপত্রিকায় যেটা আপনার মানে প্রকাশিত হয়েছে যে আমার কোনো কিছু লাগে না, আমরা শুধু দিতে এসেছি, আমরা নিতে আসি নাই, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো তিনি বলতেন, তার ব্যাংকের ভল্ট থেকে যখন 832 ভরি স্বর্ণ বের হয় এবং আরও অনেক কিছু বের হওয়ার অপেক্ষায় আছে, তখন আমার কাছে যেটা মনে হয় যে যারা এই যে মানে বিচ্ছিন্নভাবে আপনার 2-4টা পটকা ফুটানোর নির্দেশ পেয়ে ফুটাতো, তারাও খুব নিরুৎসাহিত হবে, এটা খুব হালে পানি পাবে না। এটা আমি সেই অর্থে কোনো বড় ধরনের চ্যালেঞ্জ দেখি না। নাশকতা তো আপনার যে কোনো জায়গায় করাতে পারেন আপনি, যেমন ধরেন আপনি নির্বাচন হচ্ছে, গ্রামে গঞ্জে নির্বাচন আয়োজন চলছে, 2-4টা টোকাই, 2-4টা আপনার কি বলে নেশাখোর, যাদেরকে টাকা দিলেই আপনি ব্যবহার করতে পারেন, এই ধরনের নেশাসক্ত যারা, তাদেরকে দিয়ে বলতে পারেন যে ওখানে একটা অ্যাটেম্প নাও ব্যালট বক্স ছিনতাই করার, বা এটা মানে ঝামেলা করার চেষ্টা করো, অথবা এটাকে ইয়ে করার জন্য কি বলে ঝামেলা পাকানোর জন্য দেখা গেল যে নির্বাচনের যে মানে কি বলে ব্যালট পেপারের যে বইটা, ব্যালট পেপারের বইটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, মানে সিন ক্রিয়েট করে বলবে যে আমরা তো মানে অমুক দলের পক্ষে ভোট দিতে চাইছিলাম, ইত্যাদি ইত্যাদি। এই চ্যালেঞ্জগুলো আইন শৃঙ্খলা, আমি মেনলি মনে করি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, অন্য চ্যালেঞ্জটা আমি চ্যালেঞ্জ মনে করি, যদিও যেটা প্রধান নির্বাচন কমিশনারও গতকালকে বলেছেন। রাইট, এবং প্রধান নির্বাচন কমিশন আজকে একটা কথা বলেছেন, যে কথাটা আমার কাছে মানে ইট ডিডন্ট সাউন্ড গুড। উনি বলেছেন যে মানে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, তার মানে স্টিল আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে উনি কনসার্ন আছেন, এবং উনি বলেছেন যে বাট নির্বাচন অনুষ্ঠানের আগ দিয়ে এটা ইমপ্রুভ হয়ে যাবে। আবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটাকেও তিনি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এটা কেন তারা বড় চ্যালেঞ্জ মনে করলেন আমি সেটা বুঝলাম না, কারণ বাংলাদেশে যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের, মহিলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত আসন, নানাবিধ ব্যালটে যদি ভোট নেওয়ার ব্যাপারে যদি অভিজ্ঞতা থেকে থাকে, এবং ভোটারদেরও নানা ধরনের ব্যালটে ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, নেয়ার এবং দেওয়ার দুটো অভিজ্ঞতা আছে, এই কথা নির্বাচন কমিশনের এই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি না। বরং একদিনে না হলে যে একটা তো অর্থনৈতিক আপনার মানে এই ব্যাপার আছে, যে দুটো নির্বাচন আয়োজন করা, দুটো নির্বাচনের জন্য মানুষকে নিয়ে যাওয়া, এটা খুব কঠিন হবে। সো ফর এক্সাম্পল, বাংলাদেশের মানুষের খুব বেশি আর্টস ফিল করে না যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, কতদিন হলে ভালো হয়, কতদিন হলে ভালো হয় না। এটা কিন্তু একেবারে খুব সাধারণ ভোটারদের খুব হেডেক না। ইভেন আপনার উচ্চ কক্ষ একটা থাকবে কি থাকবে না, এটাতেও মানে মানুষের খুব ইন্টারেস্ট নাই। কারণ ইন্টারেস্ট না থাকার কারণটা হচ্ছে যে নিম্ন কক্ষের লোকেরই তাদের কাছে যেত না। ওই যে সানডে পলিটিশিয়ান যেটা ছিল, সে সানডে গ্রামে তো নির্বাচনী এলাকাগুলোতে 1 মাস 2 মাস পরে আপনার এমপি সাহেবরা এলাকায় যেতেন, এবং নিজের বউ বাচ্চা যেহেতু থাকে না, খাইতে আবার পরের বাড়িতে যেয়ে, নিজের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই,
10 জনকে চা খাওয়াবেন সেই ব্যবস্থা নিজের বাড়িতে অধিকাংশ এমপিদের বেলায় ছিল না। ফলে তারা এমপিদের যে অবস্থানটা, এমপিদের যে ক্যারেক্টারিস্টিক্স, এমপিদের যে ম্যানিফেস্টেশন এই দেশের মানুষ দেখেছে। তার কাছে তো আপনার উচ্চ কক্ষের মানে ধরে নিলাম যে ওদের মানে পরিচয়টা সিনেটর হবে, এই সিনেটররা কতদিন আসবে সেটাও তো তারা নিশ্চিত না। ফলে একটা সিনেটর বানানোর জন্য যে মানে কতগুলো দফা আছে না, 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টে মানুষ হ্যাঁ করতে যাবে অথবা না করতে যাবে আমার কাছে মনে হয় না এত স্টেক জনগণ ফিল করে না। ফলে ভিন্ন দিনে যদি আপনার নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে পার্সেন্টেজ অফ আপনার কি বলে মানে অ্যাপিয়ারেন্স এটা খুবই কম হবে। মানে আমি নিজেই মনে করি, যেহেতু আমি মানে রাজনীতি করি, ভোটের ব্যাপারে আমার অংশগ্রহণ করার ব্যাপারে আমার আগ্রহ আছে, সেজন্য আমি মানে বিস্তর আমি মানে এলাকাগুলোতে যাই, গ্রাম এলাকাতে যে মানুষের সাথে কথা বলি, আমার কাছে মনে হয় না মানুষ খুবই মুখিয়ে আছে একটা সিনেট ইলেকশন করার জন্য, অথবা প্রধানমন্ত্রীর মেয়াদ কমুক, প্রেসিডেন্টের মেয়াদ বাড়ুক, এই ধরনের তাত্ত্বিক বিষয়গুলোতে যারা রাজনীতি সচেতন যারা, তাদের বাইরে সাধারণ মানুষের মধ্যে খুব নাই। এই জন্য আপনি ভোটার টার্ন আউট অনেক কমে যাবে, এটা একটা বিশাল দিক। এটা একটা ইম্প্যাক্ট অন্যরকম আছে যে পতিত স্বৈরাচার, হয়তো দেখা গেলো আমার নোট অফ ডিসেন্ট আছে অনেক বিষয়ে, কিন্তু সেটার কারণে যদি 1 নম্বর হচ্ছে ভোট কেন্দ্রে মানুষ কম যায় অথবা নো ভোটটা বেশি পড়ে, আওয়ামী লীগের পতিত স্বৈরাচার তো বলবে ওয়েল দেখছো গণঅভ্যুত্থানের পরে যে মহাজাগরণ সৃষ্টি করে যে তারা মানে একটা গণভোট করতে চাইলো বা মানুষের মতামত নিতে চাইলো, মোস্ট অফ দ্য পিপল এটা না করছে, অর্থাৎ মেজরিটি পিপল না করেছে অথবা তারা অংশগ্রহণ করেনি। যারা অংশগ্রহণ করেনি এরা আমাদের লোক, এবং হাইপোথেটিক্যালি বলতে পারে সেটা গণঅভ্যুত্থানটা যে 24 5ই আগস্টে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার তো স্পিরিটটা খুব ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে একটা মানে আওয়ামী লীগ খুবই পুলকিত হবে। তা আওয়ামী লীগকে পুলকিত করতে দেওয়ার জায়গাটা আমরা যাচ্ছি কেন? তারপরে আরেকটা যেটা মানে আপনার কোনো বুদ্ধিজীবী মহল যেটা বলতে চায় যে একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হবে, এটা কেমন ইলেকশন হবে, একতরফা হয়ে যাচ্ছে, বিএনপি এককভাবে অনেক আসন পেয়ে যাবে। অসুবিধাটা কি? 73 সালে যে প্রথম বাংলাদেশ পার্লামেন্টটা হলো, যেগুলো আপনার নিশ্চয়ই খেয়াল আছে, সেই পার্লামেন্টে তৎকালীন যারা পাকিস্তানপন্থী যারা ছিল, যারা মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী ছিল, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান যারা নিয়েছিল, তাদেরকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল 73 সালে? নিশ্চয়ই না, দেওয়ার কথাও না। মুসলিম লীগ ব্যান্ড ছিল, জামাত ইসলাম ব্যান্ড ছিল, নেজাম ইসলাম ব্যান্ড ছিল, ওলামা ইসলাম থেকে মানে যা পিডিপি টিডিপি যত টাইপের পার্টি ছিল, সোজা কথা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল মানবতা বিরোধী অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তারা সবাই ব্যান্ড ছিল, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে 73 সালের যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনটা নিয়ে বৈধতা নিয়ে কোনো কারোর প্রশ্ন আছে? নিঃসন্দেহে আমার তো নাই, কারোরই প্রশ্ন নাই। তাহলে বিএনপি যদি এখন একটা মানবতা বিরোধী অভিযোগের দায়ে যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগীরা তারা যদি নির্বাচনে অংশ নিতে না পারে, তাদের অংশগ্রহণ ব্যতি রেখে, অর্থাৎ তারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবে, যেটা 73 সালে যেমন মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য যে দলগুলো বাইরে ছিল, একইভাবে যদি 24-এ তারা মানবতা অপরাধের বিরুদ্ধে অপরাধের কারণে যারা বাইরে থাকবে, সেই নির্বাচনে তো প্রশ্ন ওঠার কোনো কারণ নাই। আমার এই ক্ষেত্রে অন্তর্ভুক্তির সংকট আমি দেখছি না, আমি সংকট দেখছি গোটা নির্বাচন আয়োজন করা নিয়ে। গোটা নির্বাচন আয়োজন এবং নির্বাচন তো একটা ধরেন আপনি মনে করলেন, কিন্তু ইউনুসেফ যেইভাবে উচ্ছ্বাস নিয়ে বলেন যে একেবারে মানে ইতিহাস সৃষ্টি করা একটা নির্বাচন তিনি উপহার দিতে পারবেন, আমার কাছে সেখানে যথেষ্ট সন্দেহ আছে। মিস্টার নাজমুল হক প্রধান। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আসলে খুব একটা জটিল প্রশ্ন বাংলাদেশের নির্বাচন নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে পতিত স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটাকে পরিষ্কার হবে এটা ভেবেছিল সবাই। পরিষ্কার না, আমি ইন সেন্স যে ঝামেলা তো গেল, এখন আমরা আমাদের নিজেদের দিকে তাকাবো, মানে কীভাবে একটা ভালো ভোট হবে, কীভাবে জনগণ অংশগ্রহণ করবে, এই সামগ্রিক বিষয়গুলিতে জনগণের দৃষ্টি ছিল, নিবদ্ধ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গভর্নমেন্ট পতনের পরও যে এখানটায় মব, এই 1 বছর পার হওয়ার পর যে মব চলছে, এটা মুক্তিযুদ্ধের পরে কিন্তু এই মব ছিল না, এটা পরিষ্কার করে বলতে পারি। হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে এই মব অল্প দিন ছিল না। তাহলে আজকে এই যে চলার কারণে এই এত হোল আমি মানে আন্দোলনটাকে কালিমালিপ্ত করছে, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত শহীদ, একটা কালিমালিপ্ত করছে, করার কারণে আজকে নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন আসতেছে। এখানটায় যে সনদ যেটা হলো
আপনি জানেন তো না, সনতের পক্ষ থেকে ম্যান্ডেটরি কতগুলি জিনিস করা হয়েছে, যেগুলি মানে কী বলা যায় যে পার্লামেন্টটাকে সন্দেহের মধ্যে রাখা, যে সামনে যে ভোটটা হবে, ভোটের পার্লামেন্ট এগুলি নাও করতে পারে, অতএব আমি আগের থেকে চাপিয়ে দিই। অথবা আমরা যেটা বুঝি ওনারা সেটা বোঝেন না, এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু সনদ বলেন এটার অ্যাপ্লিকেশনের জন্য কিছু কিছু পদ্ধতি বানানো হয়েছে। তাই সমগ্র বিষয় মিলে জনগণের মধ্যে একটা ভালো ভোটের আকাঙ্ক্ষা, তারপরে একই দিনে আবার এই যে রেফারেন্ডাম এবং ই ভোট। হ্যাঁ, একটা ঠিক ভোটের মধ্যে জনগণের মাঝে রাজনৈতিক দলের মার্কার প্রতিচ্ছবি থাকে, কোন মার্কায় ভোট দিবে, কাকে সর্বশেষ কাকে ভোট দিবে, এবং সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান মেম্বার সেটা থাকে। কিন্তু এখানে ভোট দিতে গিয়ে রঙিন ব্যালটের যে চিন্তা, সেটা জনগণকে স্পর্শ করবে না, মোটেই তাকাবে না সেটার দিকে। কারণ জনগণ মাথায় ঘুরবে ভোট কাকে দেবো, কে এমপি হবে, কে এটা হবে, ফলে ওইটা সেকেন্ডারি হয়ে যাবে। ফলে যে কারণে ওই গণভোটটা করা হচ্ছে একই দিনে না, সেটার লক্ষ্য অর্জিত হবে না। আমরা এই যে করতেই হবে গণভোট, এটা কেন আবার ঘুরে ওই জায়গায় আসে, এটা এই জন্যই হচ্ছে যে পার্লামেন্টটাকে সন্দেহ চোখে দেখা হচ্ছে, পার্লামেন্ট মধ্যে এগুলি বাস্তবায়ন করবে না, যার কারণে আরও শর্ত দেওয়া হয়েছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি একটা হচ্ছে যে এই গভর্নমেন্টটা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা প্রতিহিংসার দৃষ্টিভঙ্গি নেওয়া ঠিক হয়নি, কিন্তু গভর্নমেন্টের কার্যকলাপে মনে হচ্ছে গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিটা প্রতিহিংসার। বাইরে ফোর্স তো আসেই, তাহলে প্রতিহিংসার মধ্যে গণতন্ত্র কখনোই তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না, এটা মারামারি প্রকাশ হয়। আজকে আমি মানি আর না মানি, বিগত 15-16 মাসের কার্যক্রম, সরকারের কার্যক্রম সামগ্রিকভাবে, এটা আওয়ামী লীগকে এখানটায় রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকলেও তারা অবস্থানটাকে স্পষ্ট করছে যে আওয়ামী লীগ আসে এই জায়গায়, কিছুই করতে পারবে না আওয়ামী লীগ। কিন্তু বাট আওয়ামী লীগ যে আসে, এটা ধরেই রাজনীতি আবর্তিত হচ্ছে। যেটা হওয়া উচিত, রাজনীতি আবর্তিত হচ্ছিল খুনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে, এগুলির বিরুদ্ধে। আজকে এগুলো কিন্তু বাজার পাচ্ছেন। আপনি দেখবেন আজকে উনি কারেক্টলি বলছে এটা স্বর্ণের বিষয় আসছে। আমি ফেসবুকে কমেন্ট দেখতেছি, খুব রেয়ার পার্সেন্টেজ কমেন্ট হচ্ছে পজিটিভ কমেন্ট, সব নেগেটিভ কমেন্ট, মানে সব বানানো সবই। তাহলে এই যে ঘটনাটা চলে আসে, একটা হচ্ছে পারসেপশন, রাজনীতিক পার্সন তৈরি হয়ে গেলে শেখ হাসিনা যত কথাই বলুক, শেখ হাসিনা জোর করে ক্ষমতা আছে, এটাই পাবলিকের পারসেপশন। বিএনপি কত পার্সেন্ট ভোট পায়, সে পায় নাই, ভোট আসছে কি আসেনি, ইম্যাটেরিয়াল, যে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে, এই পার্সন তৈরি হয়ে গেছে। বর্তমান সময় এই সরকার এখন যেটাই করতেছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগকে কী বলা যায়, ভিক্টিমাইজ করার জন্য, আওয়ামী লীগকে মেলাইন করার জন্য করতেছে। তো এই ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে। মানে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নিশ্চিহ্ন করার চিন্তা করছিল গভর্নমেন্ট যে পলিসি অ্যাডপ্ট করছে, সেই পলিসি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে পড়ছে। আওয়ামী লীগ দিন দিন তার কী বলা যায় গ্র্যাভিটি বাড়তেছে। আমি এলাকায় গেছিলাম, আমি দেখলাম 32 ভাঙ্গা নিয়ে এই আবার এসে 32 ভাঙ্গা, আবার বিচারপতি, আবার প্রেসিডেন্টের বাসভবন ভাঙ্গা, আবার এখানটা এমপির বাসভবন ভাঙ্গা। এই যে একটা অস্বাভাবিক অবস্থা, পাবলিক অডিট, যে আসলে কি করতে চায়, যে সরকারটা একটা ভোট করতে চায়, সেই সরকার বলে এগুলি নির্বিবাদে হচ্ছে। আপনি আউল বাউলের কথা বাদিয়ে দেন, আপনি মাজারের কথা বাদিয়ে দেন, এখনও তো ওই ঘটনাগুলিতে সমানতালে হচ্ছে তো। তাহলে অ্যাজ এ হোল এই গভর্নমেন্টের বা এই অবস্থার একটা ভোট, এটা প্রতিপক্ষকে ঘায়েল করা ছাড়া সমাজে যে কোনো স্থিতি দিতে পারবে না, এই কোশ্চেন কিন্তু জনগণের মনে তৈরি হয়ে গেছে। ফলে আমি যত কথাই বলি, একটা ভালো ভোট, ইউনূস সাহেব খুব সাড়ম্বরে বলতেছে আমি এটা ভালো ভোট করবো। ইউনূস সাহেবের লোকেরাই আজকে, আপনি জানেন নির্বাচন কমিশনে বলেন, সবাই বলেন, তাই না, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থাটা কী, পুলিশের অসহায়তা কোন জায়গায়। এর মধ্যে আপনি দেখবেন এখানে যে কথাগুলি আসছে, আজকে এই ভোট শুরু না হওয়ার আগেই আপনার বিএনপির পক্ষে বলা হয়েছে ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা আছে এরা ভোটের দায়িত্ব পালন করতে পারবে না। কেন এই কথা বলছেন ভাই? আপনারাই তো এখানটায় ওই তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব বলছেন যে ক্ষমতা পরিবর্তন হতে না হতেই আপনারা এসপি, ডিসি, ভিসি সব ভাগাভাগি করে নিলেন। এসপি তো এখন ওই লটারিতে এখন হয়েছে, মন্দের ভালো হয়েছে এটা। কারণ এই যে ভাগাভাগি করে নিলেন, যেখানটায় হ্যাঁ যারা বঞ্চিত ছিল, যারা সাপ্রেস ছিল, রিপ্রেস ছিল, যারা নিজেদের ছিল, হ্যাঁ এদের প্রদানটা হতো মেধার ভিত্তিতে। ইভেন কি ফ্যাসিস্ট গভর্নমেন্টে যারা নির্যাতিত হয়েছে তাদেরও হয়তো, আপত্তি ছিল না, নিয়মের মধ্যেই হইতো। তাহলে এই কথাটা আসলো কেন? আজকে এখন বলতেছেন যে না ইসলাম ব্যাংক পারবে না, কেন বলতেছেন ভাই? তাহলে আমি বলতেছি যে নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, বাধ্য হয়ে গভর্নমেন্টকে লটারি করতে হচ্ছে। কারণ গভর্নমেন্টের এখন ক্রেডিবিলিটি নাই। গভর্নমেন্ট যাকেই দিব তা বিএনপি বলবে যেটা জামাতের লোক, জামাত বলবে বিএনপির লোক। তাহলে এই যে অবস্থাটা তৈরি হয়ে গেল, ক্ষমতায় যারা যাবেন তারা এখনই যে অবস্থা তৈরি করলেন, ক্ষমতায় গিয়ে ভালো শাসন দেবেন, এটা জনগণ বিশ্বাস করবে কি জন্য?
বিশ্বাস করতে জনগণের কষ্ট হবেই ন্যাচারালি। তাহলে এখানটায় বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভোটটাকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে আবার নতুন করে রাজনৈতিক শত্রু বিবেচনা করতে হবে। বলে কী বিবেচনা? আমরা যে ভোট করতে চাই, আপনি বলেন তো এখানটায় ভোটের ক্যাম্পিংয়ের শুরুতে তো যার যার প্রার্থী নিয়েই তো মানে মুভ করবে সেখানটায় এই রঙিন ব্যালট দিয়ে 4 রকমের প্রশ্ন, হ্যাঁ না, ওটা মনোনিবেশ করে পাবলিকের সময় আসছে। সাধারণত রেফারেন্ডাম হয় ইয়েস অর নট। অতীতে যা হয়েছে আমাদের দেশে এটাই। আপনি আইয়ুব খান বলেন, জিয়া বলেন, এরশাদ বলেন, ইভেন কি 90-এর পরে বলেন। তাহলে আজকে এই যে নতুন একটা যে আসলো, এটা আমার কাছে পাবলিকের কাছে বোধগম্য না। আরেকটা বিষয় যে দেশের মাইনরিটির যারা, তারা খুব একটা সেফ ফিল করছে কিনা এই নির্বাচনে অংশ। যেমন আমি দেখলাম যে সনাতনী ধর্মাবলম্বীরা তারা বলছেন যে তাদের 53,000 ভোট আছে, 53,000 ভোট কেন্দ্রেই যাবে না ভোট দিতে। না, এটা আছে, কারণ তারাও তো নির্যাতিত হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেছে এই জায়গায়, তো অস্বীকার করে লাভ নেই, প্রতিদিন দেখা যাচ্ছে তো আছে। তো এই সামগ্রিক বিষয় যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলার এটা যদি প্রপারলি না করতে পারে, মানে কি বলা যায়, যদি প্রয়োগ না করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তাকায় থাকে বিএনপির দিকে অথবা জামাতের দিকে, যেখানটায় যার অবস্থা, তাহলে কেমনে হবে? তাহলে ভালো ভোট তো গভর্নমেন্ট করতে পারবে না। কেমনে করে ভালো ভোট? একটা জিনিস দেখেন যে আমরা রাজনৈতিক দলগুলোর একটা পরস্পর বিরোধী অবস্থান, যারা এখন এই মুহূর্তে ক্রিয়াশীল আছেন, আবার তারা একে অপরের সঙ্গে কিভাবে সমঝোতা, কিভাবে জোট করা যায় সেটাও আছে। মানে সকালে একরকম দেখছি, বিকেলে আরেক রকম পরিস্থিতি পাল্টে দিচ্ছে। ডক্টর রিপন একটু বলবেন যে ইভেন আপনার দলও বিভিন্ন দলের সঙ্গে জোট করা, কাকে কিভাবে আসন দেওয়া যায় সেগুলো নিয়েও, এমনকি যাদের সঙ্গে আমরা গত কয়েক মাস ভীষণ রকমের বৈরিতে দেখলাম, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা করিডোরে শোনা যাচ্ছে। না, সেটা ঠিকই শুনেছেন, এই ধরনের আলোচনা তো নিশ্চয়ই আছে। মানে আমি যেটা বলতে চাই যে ধরুন বাংলাদেশে বহুদিন ধরে অলমোস্ট আপনার 91 সালটা মোটামুটি দলগতভাবে আমাদের দল ইলেকশন করেছে, 7 দলীয়ভাবে ইলেকশন করেনি। বাট এর পর থেকে বলা যেতে পারে যে বাংলাদেশে একটা জোটগত ইলেকশন করার একটা প্রবণতা আছে, এবং এককভাবে কোনো রাজনৈতিক দল ভোট করে মানে ক্ষমতায় আসতে পারবে সেটা সম্ভব হলেও পরবর্তীতে তারা যেটা চান সেটা হচ্ছে যে মানে পোস্ট ইলেকশন পিরিয়ড সাস্টেনেবিলিটি, মানে পার্টনার তারা আরও বাড়াতে চান, যেটা আমাদের দলের তরফ থেকে কিন্তু একটা আগে থেকে আওয়াজ ছিল। আমাদের ঘোষিত অবস্থান ছিল যে নির্বাচনের পরে যারা আমাদের আন্দোলন সংগ্রামে যারা সহযাত্রী ছিলেন, টোটাল গণ অভ্যুত্থানের প্রক্রিয়া যারা যুক্ত ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এই ধরনের একটা ওপেন প্রপোজাল আমাদের দলের নির্বাচনের পরে একটা জাতীয় সরকার গঠন করার একটা কথা ছিল। তো সরকার গঠন তো আপনি নির্বাচনের পরেই করবেন, এটি তো স্বাভাবিক। তো এখন নির্বাচন আগে মনোনয়নের যে ব্যাপারটি, ইতিমধ্যে আমাদের দল 237টি আসন ঘোষণা করেছে প্রাথমিকভাবে বা সম্ভাব্য যেই ভাষায় বলুন না কেন। অনেকগুলো আসন তো অলমোস্ট আপনার 63 তো বোধ হয় নাকি, 63টি আপনার আসন এখন পর্যন্ত উন্মুক্ত অবস্থায় আছে। ধারণা করা হয় যে 63টা সবাই যে মানে আপনার মানে সহমর্মী পার্টি সবাই যে পাবে তা না, এর মধ্যে আমাদের পার্টিরও কিছু মানে নেতারাও এখানে অ্যাকোমোডেটেড হবেন এই আসনগুলোর মধ্যে, যেগুলো এখন পর্যন্ত ঘোষণা হয়নি। বাকিটা যেটা বলা আছে, যেমন আমাদের সাথে গণতন্ত্র মঞ্চ আমাদের সাথে মানে আন্দোলনের শেষ পর্যায়ে তারা আমাদের সাথে কাজ করেছেন। তো সুতরাং গণতন্ত্র মঞ্চের তাদের একটা অংশগ্রহণ থাকতে পারে আমাদের নির্বাচনী জোটের মধ্যে। তারপরে এর বাইরে যারা আন্দোলনের মধ্যে ছিলেন তারাও থাকতে পারেন। এবং বাইরে থেকে আপনি যেটা শুনেছেন যে একটা অনেক মানে গরম গরম কথাবার্তা যেটাই শোনেন না কেন, ফাইনালি আমি অনেস্টলি বলি আমাদের পার্টির মধ্যে কিন্তু একটা স্পিরিট আছে। আমি যদি বলি খোলাখুলি যদি বলি এনসিপির ব্যাপারে, এনসিপির ছেলেরা মেয়েরা তাদের তো যাই হোক না কেন, এটা তো সত্য কথা যে 5ই আগস্টটি সংগঠিত হওয়ার পেছনে একেবারে সম্মুখ সারি থেকে তো তাদের তো একটা কন্ট্রিবিউশন ছিল। এই ছেলে মেয়েগুলো হারিয়ে যাক সেটা আমরা চাই না, তাদের ভয়েস আনহার্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে তারা তাদের ভয়েস তারা মানে তুলে ধরার একটা উপযুক্ত পরিবেশ তারা পান, সেটা আমরা চাই। তো সেজন্য আমরা মানে তাদেরকে আমরা একটা অ্যাকোমোডেট করতে চাই। এটা ঠিক যে নানাবিধ মানে কাণ্ডে তাদের কিছু সমালোচনা আছে, তারা কিছু সমালোচনা আর্ন করেছেন। তাদের হাঁসকাণ্ড বলেন, তাদের সকালবেলা হাঁস খাওয়ার মানে হাঁস খেতে
কি কত ফিট বলে 360 ফিট নাকি কি বলে 300 ফিট 300 ফিট এইসব জায়গায় মানে যাতায়াত এগুলো নিয়ে মানে কথাবার্তা স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি, নানাবিধ, তারপর তাদের মানে গাড়ি বিলাস, নানান অভিযোগ থাকতেই পারে, মানে আছেও, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের কন্ট্রিবিউশনটা তো আমরা মাথায় রাখি, মানে জনগণও মাথায় রাখে আমার ধারণা। তো সুতরাং তাদের মানে তাদের বেলায় আমাদের পার্টি কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে আমাদের পার্টির একটা ইতিবাচক অবস্থান নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আপনি করিডোরে এই আওয়াজটা শোনেন না যে বিএনপি জামাতের সাথেও জোট করছে, নিশ্চয়ই করিডোরে এই ধরনের আওয়াজ নিশ্চয়ই নাই আমার ধারণা, আমি অ্যাটলিস্ট শুনিনি। তো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে তো একটা মানে সমঝোতা হতেই পারে একটা। আর আমি যে আপনি কি একেবারেই উড়িয়ে দিচ্ছেন যদি এরকম জামাতের সঙ্গে শেষ পর্যন্ত কোনো, আমি একদমই উড়িয়ে দিচ্ছি, যদি কোনোভাবে একটা নির্বাচনটাকে নিশ্চিত করা, বিএনপির ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয় এবং জামাতের যদি সেখানে নিদেন মানে একেবারে ব্লেসিংস একটু দরকার হয়, মানে আমি একটা কথা বলেছি কি দেখেন, ওই যে বলেছি যে আন্দোলন সংগ্রামে কারোর যদি খুব স্ট্রং কন্ট্রিবিউশন থাকে, আমি যদি প্রেসিডেন্ট জিয়ার আমলের কথাই যদি বলি, মনে করেন প্রফেসর মুজাফর আহমেদ 79 সালের নির্বাচনে চাঁদপুর থেকে, তার ভয়েস কি পার্লামেন্টে আমরা শুনেছি? সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই বিএনপি যদি চাইতো, বিএনপি তখন 207টা আসন পেয়েছিল, যদি বলতো যে মোহাম্মদ তোহা, রাশেদ খান মেনন এবং প্রফেসর মুজাফর আহমেদ সাহেব বা সুরঞ্জিত সেনগুপ্ত এরকম আরও 4টা-5টা আসন এগুলো আমাদের লাগবে, তা তো মনে করেনি। কিছু ভয়েস তো আপনার শোনা দরকার, অবশ্যই কিছু তো আপনাকে ছাড় দিতে হবে, সব কথা আপনার বলতে হবে, অন্যদের কত শোনেন, তাই না? সেটা শোনা ভালো না। তো সেজন্য মানে আমি মানে জামাতের সাথে সেই ধরনের কোনো সমঝোতার কোনো ব্যাপার থাকবে না, জামাতের সাথে প্রতিযোগিতা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ থাকলে হয়তো থাকতো, মানে ওটা তো আপনার যদি আপনার মানে ব্রডার পার্সপেক্টিভে আপনি কাকে প্রধান, মানে রাজনীতিতে একটা পরিচিত শব্দ আছে, বিশেষ করে বামধারা রাজনীতিতে প্রধান শত্রু, গৌণ শত্রু, মুখ্য শত্রু থাকে না, যে আপনার প্রধান শত্রু যদি আপনি ডিটারমাইন করতে পারেন, তো শত্রু আমার মিত্র, বহুত পুরনো কথা, হ্যাঁ বহুত পুরনো মানে উস্তাদদের কথা আর কি, সোজা কথা। তো এটা নিয়ে তো আমরা বহুদিন আমরা সেটা ভেবেছি, করেছিও তাই। এখন তো সেই বাস্তবতাটা নাই। জি মিস্টার প্রধান, একটা হচ্ছে যে রাজনীতিতে জোট চর্চা আপনার বেসিক মৌলিক জায়গায় একমত থেকে, তাই না? ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দ্বিমত হইতেই পারে, সেই দ্বিমত হওয়ার পরও জোট চর্চার ক্ষেত্রে ঐক্যমত হইতে পারে, এটা তেমন কিছু খারাপ বিষয় না। গণতান্ত্রিক রাজনীতিতে জোটবদ্ধ হওয়া, আসন সমঝোতা হওয়া, তাই না, এগুলি ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে এগুলি আছে, সব জায়গায় আছে। আমাদের দেশে বরঞ্চ ধরেন যে এখন যদি বিএনপি জামাতের মারাত্মক সক্ষত ছিল, মনে হয় যে তার মাস্তুতো ভাই, এরকম অবস্থা ছিল। এখন মাঝে মধ্যে বিতর্ক শুনি, ইটস ন্যাচারাল, এটা হইতেই পারে, কারণ তখন শত্রু ছিল, উভয়ের শত্রু ছিল অন্যরকম। এখন উভয়ের শত্রু নাই, ন্যাচারালি পাওয়ারের গেমে সবাই দাবিদার পাওয়ার পেতে চায়। তো এগুলি আমি রং মনে করছি না। একটা বিষয় এখানটায় খুব প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে শেখ হাসিনা বিগত সময় রাজনীতিটা করলো, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, কৌশলে এতগুলি ফোর্সকে বাইরে রেখে চালাইলো, আজকে একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে না। দ্যাট ইজ মাই কোশ্চেন। একই জিনিসের যদি পুনরাবৃত্তি হয়ে যায়, তাহলে এটা ডেমোক্রেসিতে সুফল আনবে না, যেটা লক্ষণগুলো খুব স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। সেটা হচ্ছে যে এখন আমরাই হয়ে ডেমোক্রেসিকে সেটেল করতে পারবো কিনা। ডেমোক্রেসি সবসময় সবার যত বেশি অংশগ্রহণ হবে, যেটা বললেন উনি যে ইয়েস 79-এর নির্বাচনে তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মোজাফর আহমদ লোক মস্কোপন্থী, যিনি বলতেন যে মস্কোয় বৃষ্টি পড়লে আমি ছাতা ধরি, হ্যাঁ আমি মস্কোপন্থী, পার্লামেন্টে কথা বলছেন উনি। এই কারণে ওনার রাজনীতি ওনাকে খাটো কেউ করে নাই, উনি রাজনীতি করেছেন। এই যে ভিন্ন ভিন্ন মতের সমন্বয় ইন পার্লামেন্ট এবং এর বাইরে, এটাই হচ্ছে ডেমোক্রেসি। এবং এইটা যদি না থাকে, যদি একপাক্ষিক হয়ে যায়, শেখ হাসিনার বিগত 16-17 বছর শাসনে অপোজিশন রাজনীতি নামে যেটাকে রাখলেন এবং নিজে করলেন, এটা কোনো ডেমোক্রেসির মধ্যে পড়ে না, কোনো কিছুর মধ্যেই পড়ে না। তাহলে বিরোধী দলবিহীন ডেমোক্রেসি তো হয় না, বিরোধী দল লাগবে সেখানে, যেখানে ক্ষমতা নির্ধারিত করা আছে। বিরোধী দলের নেতা একটা ক্যাবিনেট মিনিস্টার সমান, ওনার কাজই হচ্ছে বিরোধিতা করা, মোশনের বিরুদ্ধে ওনার লিড করা, তাই না? তো সেইখানটায় বাংলাদেশে যদিও ওনাদের নেতা তারেক সাহেব বলছেন যে আমি নির্বাচনের পরে আমি এটা আমি এই প্রশ্নটা ভালো মনে করি এই কারণেই যে ক্ষত তৈরি হয়েছে
এই ক্ষত সরানোর জন্য সেটা একটা ভালো প্রস্তাব, নিঃসন্দেহে ভালো প্রস্তাব। তবে সবাই সরকারে থাকলে বিরোধিতা করবে কে? সেইটাই, সেই জায়গাটায় আসছি। সেই ক্ষেত্রেও তাহলে সবাইকে সরকারে নেওয়ার পরে তাহলে বিরোধী দল আরেকটা, এই যেই সন্দেহটা আসছে নির্বাচন, গভর্নমেন্ট ফর্ম, তাই না, ওই জায়গার থেকে আসতেছে কিন্তু, যে আসলে সেটা কি দেবে ভবিষ্যতে। আমরা তো এখানটায় বাংলাদেশের ইতিহাসে, এদেশ তো কম আন্দোলন, আপনিও সবাই আমরা, তাই না, আন্দোলন করে করেই বড় হয়েছে এখানটায়। 69 থেকে শুরু করছে, এখনও চলছে আন্দোলন, অনেকগুলি হয়েছে, সাকসেসও হয়েছে, কিন্তু আন্দোলনের রেজাল্ট কিন্তু জনগণের পৌঁছেছে কিঞ্চিত। আজকে এই কোশ্চেনটা একদিন পরে কিন্তু জনগণ ভাবতেছে, এই এত কিছু যে করলাম, রেজাল্টটা কি, রেজাল্টটা কি? এই রেজাল্ট খুঁজতে কিন্তু হতাশ হচ্ছে আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এই কারণে আমি মনে করি বাংলাদেশের ভালো নির্বাচন কীভাবে করা যায়, প্রতিহিংসার দিকে না গিয়ে কীভাবে সমস্ত ভোট অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টাটা করা উচিত। তাহলে গণতন্ত্র টেকসই হবে এবং আমাদের পাস্ট ভুলগুলি যেগুলি আমরা সত্যি সত্যি করেছি, আজকে স্বীকার করি আর না করি, যেই ফোর্স চলে গেছে এখান থেকে বা পলাই গেছে, ওরা স্বীকার করুক আর না করুক, জনগণ তাদের সম্পর্কে যে ধারণা নিয়েছে সেই ধারণাটাই হচ্ছে ধারণা। এটা জনগণের ধারণা কিন্তু ফেরানো যাবে না। সেই ক্ষেত্রে জনগণের কনসিডারেশন থাকতে পারে, বিবেচনা থাকতে পারে, সহানুভূতি থাকতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু বাট রাজনীতিতে বহুত বড় বড় ফোর্স ছিল, ভুল করলে তার মাসুল দিতে হয়। এখানটায় এমনি মনে হয় যে কিছুই না, কিন্তু বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে দেখা যায় যে আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই যে ক্ষতি, এটা সবার ক্ষতি। সেই জায়গার থেকে দেশটা কীভাবে ভালো জায়গায় যায়, সেই চিন্তাটার জন্য আমি মনে করছি নির্বাচনটা এখানটায় সবারই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হওয়া উচিত। এমন কোনো কথা হওয়া উচিত না আবারও একই কথা যে নির্বাচন তো ফ্রি হয়নি, এতগুলো লোক বাইরে নির্বাচনে, এত পার্সেন্ট ভোট পড়লো না, ভোট সিল দিয়ে ঢুকাতে হচ্ছে। এই ঘটনাগুলো তো ঘটছে বাংলাদেশে, যে হানার ডামির যে ভোটটা করলো শেখ হাসিনা সরকার, পাস আমি 3-4টা সেন্টারে গেছি, আমি তো বলছি সেই সময়, তাই না, ভোট লোক নাই, অথচ হঠাৎ করে ঘুম থেকে উঠে নির্বাচন কমিশনটা বলেছিলেন 45% ভোট কাস্ট হয়ে গেছে। তাহলে এবারও এরকম করতে যদি হয়, আজকে সনাতন ধর্মটা বলছেন এরকম, আর অনেক সম্প্রদায়, এখানে তো এই কৌশল তো আছে এখানটায়। ভাই আমরা নির্বাচনের মধ্যে প্র্যাকটিস করছি তো, ওই এলাকার থেকে আপনারা যাবেন না ভোট দিতে, ওই এলাকা আপনারা যাবেন না ভোট দিতে, তাহলে ভোট পার্সেন্ট। একটা বিষয় যেটাকে অনেকে মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সবাই স্বীকার করেন যে পরিস্থিতিটা অত ভালো হয়নি, বা পুলিশ এখনও আসলে ওইভাবে প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াতে পারেনি, তাদের মরাল এক ধরনের। এটা ঠিক, এটা ঠিক, পারে নাই, এটা পারে নাই। এবং অনেকে আশঙ্কাও করছেন যে নানা ধরনের নানামুখী ভায়োলেন্স, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ ইস্যু, অন্যদিকে জামাতের সঙ্গে তার ইস্যু, সব মিলিয়ে এক ধরনের সংঘাতময় হতে পারে নির্বাচনে। এটা হইতে পারে, এটা হওয়ার অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে না, তখন মানুষ ভায়োলেন্ট হয়ে যায়, এটাই নিয়ম। তাহলে এখানটায় যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাই না, আপনি যেগুলো বললেন, এই সম্ভাবনার সঙ্গে আমিও একমত, ভায়োলেন্ট হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল। যেমন ধরেন যে এখানটায় বিগত সরকার, আমি কথাই বলি আর কি, উনি ভাবতেই পারেন না, ওনাদের কেউ, দুজনের সাথে কথা হয়, লুকায় আসেন, তাই না, ভাবতেই পারেন যে এরকম ঘটনা ঘটতে পারে, ভাবনার মধ্যেই ছিল না। তাহলে এই যে ঘটনাটা ঘটে গেল, এটি হচ্ছে বিপ্লব বলেন, অভ্যুত্থান, এটাই। তাহলে বাংলাদেশে বর্তমান সময়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, জনগণের মধ্যে মারাত্মক ভয় কাজ করছে, ঠিক সাপ্রেস যারা আছে এমনিও পাবলিকলি, তাই না। তাহলে এখানটায় তো যে কোনো সময় এটা আউটবাস্ট হইতেই পারে। আউটবাস্ট আমি বলতে বিপ্লব নয়, অ্যানার্কি, দ্যাট ইজ অ্যানার্কি। যেটা আশঙ্কা করা হচ্ছে এটা অ্যানার্কি, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো অভ্যুত্থান না, বাট অ্যানার্কি। এবং এই ধরনের অ্যানার্কি কিন্তু দেশে একটা ফ্যাসিবাদের ভিত শক্তিশালী করে দেয়, যেটা আমরা এখনও ভাবতেছি না যে এই অ্যানার্কি, ন্যাচারালি অ্যানার্কির এর পরের পরিণতিটা কি, ফ্যাসিজম। সেই ফ্যাসিজম কি, এটা আপনি একটা ফিলোসফি লাগে তার ফ্যাসিজমের জন্য, সেই ফিলোসফি দিয়ে ফ্যাসিজম আসার মতো অনেক ফোর্স আছে, যে ফোর্স মনে করে তো না সে ধরুন চিরুপন ভাই মনে হলো প্রধানের রাজনীতি করার দরকার নেই, এ বেশি কথা বলে, হ্যাঁ লোক আছে কয়টা, এই কথা তোমরা শুনি তো, হ্যাঁ কথা বলে কেন। তো ফলে ন্যাচারালি তাহলে এই জায়গাটা না যাক, অ্যানার্কি না হোক, আমরা সেটাই চাই। ডক্টর রিপন, একটা মজার কথা বোধ উনি তুলছিলেন যে বিরোধী দল কে হবে, আমিও বলছি আপনি বলছিলেন বিরোধী দল কে হবে। ওয়েল, মানে গণতন্ত্রে তো আপনি সরকারকে ঠিকঠাক রাখতে হলে আমার যদি ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে যে আপনার 73 সাল, বয়স ছোট ছিল, বাট পরবর্তীতে পড়েছি, তখন কিছুটা দেখেছি, পরবর্তীতে পড়েছি, সেটা হচ্ছে যে আপনার 73 সালে পার্লামেন্টে
আপনার বিরোধী দল সেভাবে ছিল না। তো যেই কজন ছিলেন তাদের একটা বিরোধী দলের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছিল। তো শেখ মুজিবুর রহমান খুব ফর্মালি বলছে, সেটা এখনও পার্লামেন্টের রেকর্ডে আছে, যে কমপক্ষে 10% ভোট মানে অপোজিশন না থাকলে কাউকে বিরোধী দলের নেতার মর্যাদা দেওয়া যাবে না বা বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা একটা মৌখিক অবস্থান, বাট বাংলাদেশে এখন পর্যন্ত অফিসিয়ালি স্ট্রেংথ অফ অপোজিশন কী হবে এটা উল্লেখ নেই। আচ্ছা, আমরা কিন্তু একটা পোস্ট ওয়ার সিচুয়েশনের মধ্যে, যেমন আপনার 72 সালে এক মানে সদ্য মুক্তিযুদ্ধোত্তর মানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পরে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, একটা নতুন চ্যালেঞ্জ ছিল আমাদের, নতুন সংবিধান তৈরি করার ব্যাপার ছিল, প্রজাতন্ত্রের যাত্রা শুরু করার ব্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে তখন একটা পোস্ট ওয়ার সিচুয়েশন ছিল। সে পোস্ট ওয়ার সিচুয়েশনটা এককভাবে আওয়ামী লীগ হ্যান্ডেল করতে যাওয়ার কারণে, যেটা একটা সমালোচনা আছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দলগুলো নিয়েও তো একটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারতো। তো যেটা হয়নি সেটা তো হয়নি, সেটা নিয়ে তো আওয়ামী লীগ সেটার খেসারত অনেক দিয়েছে। সবাইকে নিয়ে করলে হয়তো 75-এর পরিস্থিতি হয়তো হতো না, এক দলের পরিস্থিতি হয়তো হতো না। আচ্ছা, এখন কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি আওয়ামী লীগের মতো একটি দল, যারা কথায় কথায় নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, এটাও মানে মিথ্যা নয়, প্রধান নেতৃত্বকারী দল তো তারা ছিলই, কিন্তু এটা নিয়ে খুব অহংকার করারও কিছু নাই। এবং এই ধরনের নেতৃত্ব দানকারী মানে দল, যারা স্বাধীনতা আনার ক্ষেত্রে নেতৃত্বকারী দলগুলো পরবর্তীতে যে আপনার প্যারিশ হয়ে যায়, সেটার ঘটনা আমরা জানি। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, অল্প সময় নিয়ে এই বিষয়ে কথা বলবো, যে 1947 সালে পাকিস্তান যখন সৃষ্টি হলো, সেই পাকিস্তান সৃষ্টির পেছনে তৎকালীন যে রাজনৈতিক দলটি পাকিস্তান মুসলিম লীগ, সেই পাকিস্তান মুসলিম লীগ অথবা মুসলিম লীগ, তার আগে তো মুসলিম লীগ নাম ছিল, হয়তো অন্য কোনো নাম ছিল, মুসলিম লীগটা আমি যদি মোটা দাগে ধরি, মানে বিফোর 47। তো সেই মুসলিম লীগ যারা নামের দলটি, যারা পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখলো, মানে তৎকালীন সময়ের মুসলমানদের মধ্যে 99% মুসলমান পাকিস্তানের পক্ষে ছিল। অলমোস্ট 1% তো কমিউনিস্ট বা অন্য বামপন্থী, তারা হয়তো অন্যভাবে চিন্তা করছে, সেটা আলাদা, কিন্তু 99% মুসলিমস অ্যাট দ্যাট টাইম পাকিস্তানের ফেভারে ছিল, পাকিস্তান ক্রিয়েশনের পক্ষে ছিল। আচ্ছা, খোদ জিন্নাত, যিনি যেখানে তার যে শেষ মানে শেষ জীবনটা যিনি যেখানে কাটালেন, অথবা তার দেহ যেখানে মানে স্থিতি হলো, উনি কি ওই দেশের মানুষ ছিলেন? নিজের বাসভূমি, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, জন্মস্থান ছেড়ে দিয়ে সুটকেস হাতে নিয়ে তিনি লাহোরে চলে আসেননি? চলে আসছিলেন। তো সেই মুসলিম লীগের পরিণতি একটা ফেয়ার ভোটের কারণে, কারণ তখনও মুসলিম লীগ আমাদের মতো এই যে রাতের ভোট করা, মানে কাউকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকা, গুম খুন করে টিকে থাকার অ্যাটিচিউড তো তখন ছিল না। 54-এ পাকিস্তান সৃষ্টির মতো 7 বছরের মধ্যে মুসলিম লীগ ডিফিটেড হলো। 70 সালে তো জাস্ট কি হলো, অলমোস্ট মানে প্রান্তিক পর্যায়ে চলে গেল। তাহলে মানে আমরা দেখলাম যে একটা মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বকারী দল, নেতৃত্ব দানকারী দল, সেই দল যদি ভুল পথে পরিচালিত হয়, পিপলের এন্ট্রিতে চলে যায়, যদি জনগণের বিপক্ষে যদি অবস্থান নেয়, জনগণ যা চায় সেটা যদি বুঝতে না পারে, উল্টো দিকে অবস্থান নেয়, সেটা কিন্তু প্রান্তিক পর্যায়ে যেতে তার বেশিক্ষণ লাগে না। আপনি ভারতের দিকেও যদি তাকান, নেহরু, জওহরলাল নেহরু বা যারা আপনার ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, প্রধানত তো কংগ্রেস, সেই কংগ্রেসটা এখন সর্বভারতীয় দল না। 2-3টি রাজ্যে তারা সরকার গঠন করতে পারেনি। কোথায় যে দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে পলিটিক্যাল সাইকি, মানুষের মনোজগতের যে পরিবর্তন, মানুষ এগুলো অ্যাকসেপ্ট করে না। রাজনীতিতে জমিদার তন্ত্রকে মানুষ গ্রহণ করবে না। 5ই আগস্ট কিন্তু আরেকটা জমিদার তন্ত্রের বিরুদ্ধে একটা কিন্তু মানে অভ্যুত্থান। 5ই আগস্টের আন্দোলনের মধ্যে মানে 2, 3, 4 মানে আগস্টের আগে যে স্লোগানগুলো উঠেছে, আপনি যদি খেয়াল করেন, আমি তো রাস্তায় যখন যাই, আমি স্লোগানগুলো, দেয়ালে লেখাগুলো আমি মানে পড়ার মনে রাখারও চেষ্টা করি। সেখানে কিন্তু যে দেশটা তো কারোর বাপের নাই, যে স্লোগানটা উঠলো, এটা কি 10 বছর আগে উঠেছিল? না। মানুষ কিন্তু এখন বলে দেশটা কারোর বাপের না। এটা কিন্তু মানুষের মাথায় ঢুকে গেছে, এটা আমাদের রিপাবলিক, ইট ইজ আওয়ার রিপাবলিক, এটা কেউ আমাদেরকে দিয়ে যায়নি, আমার বাপের সম্পত্তি, আমার বাপ এটা এনে দিছে। নো, পিপুল আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। তারপর আরেকটা স্লোগান বাচ্চা ছেলে মেয়েরা দেয়ালে লিখছে, শোনো মহাজন, আমরা কিন্তু বহুজন। মহাজনদের বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের ওয়ার্নিং। তো এখন এগুলো মাথায় রাখতে হবে। সেই জন্য আমি যেটা বলছি যে এই যে নতুন পার্সপেক্টিভ, যে নতুন যে ইলেকশন, মানে আমরা
26-এ যে ইলেকশনটা দেখতে চাচ্ছি, সেখানে যদি সবাই মিলে এখন দেশটাকে রিবিল্ড করার একটা বিরাট বড় প্রশ্ন আসছে। আপনার নির্বাচন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের কথা আপনি তুললেন, পুলিশ এখন পর্যন্ত নৈতিকভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি, এখন এটা একটা ভঙ্গুর প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে। পোশাক পরিবর্তন করলে কি বাহিনী শক্তিশালী হয়? হয়তো ক্ষতটা আপনি দেখতে পাবেন না, ওই নীল পোশাক অথবা সবুজ রঙের আগের যে পোশাকটা ছিল, ওই পোশাকটা দেখলেই একটা দানবীয় রূপ হয়তো আপনি সামনে ভেসে উঠতো। কিন্তু হয়তো আপনি পোশাক বদলে হয়তো মানুষের ট্রমাটা হয়তো কাটিয়ে দিয়েছেন, মানুষকে এক ধরনের একটা পরোক্ষ কাউন্সেলিং করেছেন বাই চেঞ্জিং দ্য ড্রেস। পুলিশের ড্রেসটা চেঞ্জ করে। কিন্তু পুলিশকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, রাষ্ট্রের তো পুলিশ লাগবে, পুলিশ ছাড়া তো দেশ চলবে না। সুতরাং পুলিশকে তো আমার শক্তিশালী করতে হবে। এই পুলিশটা তো বিএনপির পুলিশ বা কোনো দলের পুলিশ তো করা যাবে না, এটা তো রাষ্ট্রের পুলিশ হতে হবে। প্রশাসনটা কিন্তু রাষ্ট্রের প্রশাসন হতে হবে, তাই না? তো এই জায়গাগুলোর যে একটা বেসিক চেঞ্জ, এই যে সংস্কারের কথা আমরা বলছি, আমাদের পার্টির 31 দফার মধ্যেও আপনার এই কথাগুলো উল্লেখ আছে, সবাই এখন আমরা সংস্কারের কথা বলি। এই জায়গাটিতে নেওয়ার জন্য অ্যাটলিস্ট আমি মনে করি যে 26-এ নির্বাচনের পরে দেশে আসলে সত্যি সত্যি একটা জাতীয় সরকার দরকার। 26-এ নির্বাচন মানে কি 26-এর ফেব্রুয়ারি মাসে না পরে কোনো সময়? অ্যাটলিস্ট গভর্নমেন্ট তো ডেট লাইনটা এইভাবে আউটলাইন করেছে যে আপনার মানে ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনটা উচিত ছিল সরকার ক্ষমতার দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলে ভালো হতো। শ্রীলঙ্কা, নেপাল, সারা পৃথিবীতে যেভাবে ওটা করলে ভালো হতো। এত এজেন্ডাগুলো কাঁধে না নিলেও তাদের চলতো। এই পোর্ট দেওয়া দিই, এইগুলো নিয়ে এত বিতর্ক না করলেও চলতো। এত কিছুর মধ্যে নিজেদের এনগেজ না করে, এত মানুষের দফা দাবি, শিক্ষকদের দফা, অমুকদের দফা এত না শুনে তারা বলতে পারতো যে আমরা এই দফা বাস্তবায়ন করার জন্য আমাদের রেসপন্সিবিলিটিস নাই, একটা ক্রাইসিসের মধ্যে আমরা এসেছি, আমাদের দায়িত্বটা নির্বাচিত প্রকৃতপক্ষে একটা প্রকৃত নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়া। ক্রাইসিসটা তো প্রকৃত নির্বাচিত সরকারের না থাকার কারণে। আমরা একটা প্রকৃত নির্বাচন করতে চাই এবং জনগণ নির্বাচিত সরকারকে তুলে দেবো। আপনাদের দফা দাবিগুলো আমি গ্রহণ করলাম, এরকম মানে অর্থাৎ ফরওয়ার্ড করে পরবর্তী গভর্নমেন্টের কাছে দিয়ে দেবো। এটা আমাদের শোনার বিষয় না। প্রধান কি দেখেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন? একটা বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে এখানে মিশ্র ধারণা জনমনে আছে যে এরকম একই দিনে দুটো নির্বাচন আসলে কি হবে, এই প্রশ্ন, এই সংশয় জনমনে আছে। কিন্তু তারপরেও আমরা তো আশায় বুক বাঁধি, কারণ প্র্যাকটিক্যালি বাংলাদেশের নির্বাচনবিহীন সরকার থাকলে, তাই না, দেশটার মধ্যে আরও বেশি এনার্জি হবে। আর এই সরকারের পক্ষে বাংলাদেশে আর উন্নয়ন, আরও উন্নতি, আইন শৃঙ্খলা সামগ্রিক বিষয় করা সম্ভব না। বরঞ্চ জনগণের মধ্যে এটাই ধারণা হচ্ছে এখন যে জনগণ তো এই সরকার পোর্ট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, উনি দেওয়ার জন্য ব্যস্ত, ওনার দিতে হবে কী জন্য? উনি এই পোর্টটার বিষয়ে শেখ হাসিনার সময় ডিপি ওয়ার্ডের সঙ্গে কথা হয়েছিল। কেন কথা হয়েছিল? শেখ হাসিনার তখন জামাই একটা মামলায় পড়েছিলেন দুবাইতে, তখন এখানটার সালমান রাব বুদ্ধি দিয়েছিলেন যে আপনি যদি দুবাইকে পোর্টটা দিয়ে দেন, তাই না, তাহলে এটা রেস্কিউ হবে। শেখ হাসিনার জামাই তখন নাই, সে তখন ছিল, তখনই আলোচনাটা, তখনই এই প্রপোজাল মুভ হয়েছে। কিন্তু তারপরে দুবার গিয়ে যখন আর রক্ষা করতে পারেননি, তখন তো উনি উইথড্র করছেন এখান থেকে। কিছু প্রোটেস্টও হয়েছে এই জায়গায়, ডিফল্ট ওই কোম্পানিকে দিতে হবে। কেন দিতে হবে ভাই, কী জন্য? ওটা তো আমাদের ওইখানটার সিকিউরিটি কনসার্ন আছে, নেভি আছে, ওই পোর্টটা ন্যাচারাল পোর্ট, ওই পোর্টটার সক্ষমতা বাড়ছে, ওই পোর্ট অন্য পোর্টকে টাকা দেয়, আপনি অন্যগুলো দেয়, ওইটা দিবেন কি জন্য? ওই বিভিন্ন দেশে পোর্ট বিদেশে দেওয়া আছে, কিন্তু ইন্ডিয়াও আছে, কিন্তু তার মানে বিভিন্ন দেশেই আছে, কিন্তু তার মানে ওইটাই দিয়ে দিতে হবে কী জন্য? ওই পোর্ট তো ন্যাচারাল পোর্ট, জোয়ার ভাটার পোর্ট, ওই পোর্টটা তো আপনি সক্ষমতা বাড়াইছেন, আপনি ইকুইপমেন্ট যা যা দিচ্ছেন, আরও বেশি তো করলে আরও বেশি আপনার লাভ দেবে ওই পোর্টটা, দিয়ে দিবেন, দিতেই হবে আপনাকে। কেন এত অস্থিরতা কিসের আপনার? আর কয় মাস পরে ভোটের কথা বলছেন আপনি। এই যে দেখলেন না, এটা কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে সরকার আগাম মন্ত্রীর জন্য গাড়ি কিনবেন, পরে হ্যাভি ক্রিটিসিজম হওয়ার পরে গাড়ি কেনা বন্ধ হয়ে গেল। তো এই গভর্নমেন্ট কী করতে চায় আসলে? এই গভর্নমেন্ট সম্পর্কে জনমনে কিন্তু ভালো ধারণা নেই, ভোটটাও ভালোভাবে করতে পারে এ নিয়ে সন্দেহ আছে পাবলিক। ফলে ন্যাচারালি আমরা এখানটা তারপরেও আমরা ভাবি যে সরকার আলোচনা করে তার ভোটটা করে দিয়ে একটা প্রকৃত নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতাটা দিয়ে যাক, সরকারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আর যদি না করতে পারেন সরকার আরও বেশি বিপদগ্রস্ত হবে, দেশটাকেও বিপদগ্রস্ত করবে, এটাই মনে করতেছি। আপনি দেখেন না, আমি আমি ইন্ডিভিজুয়াল হিসেবে যে জানতে চাইছি, যদি আমি জানি আপনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং আপনার দল তো নির্বাচনের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, উৎসাহী। আশাবাদী না, আমরা তো আপনি যেটা আপনার উপস্থাপনার শুরুতে আপনি যেটা বলেছেন যে বিএনপি নির্বাচনের ট্রেনে, বিএনপি নির্বাচনের ট্রেনে বিএনপি জনগণকে নির্বাচনে
কিন্তু গন্তব্যটা জেনে না জেনে লাইনটা ঠিক আছে কিনা, ট্রেনের ইঞ্জিনটা ফিক্স করা হয়েছে কিনা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ আপনার গন্তব্য তো আপনার নির্বাচন এক, এইদিকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার যত এফোর্ট দরকার সে এফোর্ট আপনি এনগেজ করবেন, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করাবেন। সরকারের দায়িত্ব হবে মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া। তো সমস্ত মহল থেকে একটা নির্বাচন নিয়ে তো নিঃসন্দেহে একটা ষড়যন্ত্র আছে, খুবই স্বাভাবিক। আপনি ধরে নেন যে 5 বছরের জন্য একটা অন্য ধরনের গভর্নমেন্ট আসলেও ঠিক নির্বাচনে আগে শেখ হাসিনা কনভিক্টেড হয়ে গেল, তার চুরি চামারি দুর্নীতি লুটপাট, হ্যাঁ তার অবৈধ সম্পদের নানা কাহিনী একের পর এক মানুষ জানতে পারবে। এই ধরনের একটা পরিস্থিতিতে যখন একটা নির্বাচন হয়ে যে একটা নতুন সরকার সেটেল করবে, শেখ হাসিনার বয়সটা তখন 80, অলমোস্ট 80, তো আরও 5 বছর, মানে আমি নির্বাচনটা ধরে 85 ইয়ার্স, মানে তার ভবিষ্যতে মানে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে দেশে এসে মোকাবেলা করতে একটা আশার খবর তিনি অবশ্য শুনিয়েছেন। সেটা তিনি বলেছেন যে মানে ফাঁসির যে দড়ি, আমরা একটা রজ্জু ঠজ্জু বলতাম বোধহয়, ফাঁসির রজ্জু তো বলতে বোধহয় নাকি, এটার মানে কতটা তৈলাক কতটা এটা মানে মোম পালিশ করে, এটা নাকি ওটা শক্ত, এটা নাকি উনি পরখ করে দেখতে চান, এবং গুলি ঠুলি কী আছে সেটাও নাকি উনি মাপঝোঁক নিতে চান, দেশে উনি আসতে চান। ভেরি গুড। তো সুতরাং তবে উনি দেশে আসার ব্যাপারে বলেছেন যে একটা ভালো নির্বাচন হলেই, না এটা আপনি যেটা বলছেন সেটা আগের একটা ইন্টারভিউ, ওনার যে লেটেস্ট ক্লিপ আমি গতকাল এখন কোনটা যে লেটেস্ট আর কোনটা ক্লিপ তো দেখে বোঝা যাবে না কোন অংশ কেটে, পুরো কথা না দেখে এটার মধ্যে উনি এই কথাটা বোঝা গেল, এটা যে মানে ভার্ডিক্টের পরে এটা বোঝা যায়। কারণ যখন বলছেন মানে ফাঁসির দড়ির মাপঝোঁক নিয়ে কথা বলছেন, বা গুলির মানে কি বলে আপনার ভলিউম কত এটা বুঝতে চাইছেন, এটা নিয়ে উনি মানে বলতে চেয়েছেন। সুতরাং এটা নিয়ে একটা তো ঝামেলা তিনি পাকানোর চেষ্টা করবেন, বা তারা যাকে সোজা কথা মানে ওনাকে যারা আশ্রয় দিয়েছেন এই বার্ডেন কতদিন তারা বহন করবেন। এখন ওনাকে কি দালাই লামার মতো লেডি দালাই লামা বানাবে কিনা, দ্যাট আই ডোন্ট নো। হ্যাঁ, দেখা গেলো তাকে একটা তারা তো কালকেও দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কোনো জবাব, যে চিঠি দেওয়া হয়েছিল ওই রায়ের পরে কোনো দিল্লি কোনো জবাব দেয়নি। না জবাব তো আপনার মানে অনেক কিছু আছে জবাব দেয় না, জবাব দেবে। ভারতের জনগণের যে স্পিরিটটা দেখতে পাচ্ছি, তারা বলে তুমি ঘরে ঘরে বাংলাদেশি খোঁজো, তুমি তোমার আতিথেয়তায় তো এক বাংলাদেশি আছে, আর একটা কার জন্য নাম বলল ইত্যাদি ইত্যাদি। আর কলকাতায় তো সব এই আপনার পলাতক লীগ তো ঘুরে বেড়াচ্ছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াকে অফকোর্স বেছে নিতে হবে, তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে, বাংলাদেশের সরকারের সাথে, মানে সরকার যেই থাকুক না কেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার, তাদের সাথে মানে আপনার রিলেশন ডেভেলপ করবে, দ্বিপাক্ষিক রিলেশন ডেভেলপ করবে, না শুধুই মাত্র তার হাসিনার সাথে রিলেশন ডেভেলপ করবে, এটা তাদের ভাবনার বিষয়। আমি প্রধান ভাই আপনি মানে যে কথাগুলো বলছিলেন, হ্যাঁ এটা আপনার মানে এভাবে আপনি ভাবতে পারেনি। আমি এইভাবে দেখি বাংলাদেশের জনগণকে, আমি আওয়ামী লীগের একসময় অনেকে দু একজন আলোচক অনেক বক্তৃতার মধ্যে বলে, মানে এই ধরনের টকশোতে অনেক সময় বলে যে আওয়ামী লীগ 40% ভোট পেয়েছিল, তো 40% ভোট পেয়ে একটা দলকে ক্ষমতার বাইরে রেখে, নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচনকে গ্রহণযোগ্য হবে। আমি তো সেই ভোট তো তখনই সরে গেছে, নাহলে তার ওই ভোট তো তখনই সরে গেছে। ওই কথাটি আমি বলতে চাই যে 99% মুসলিম 47-এ মুসলিম লীগের পক্ষে ছিল, সেই ভোটটা তো 54 সালে কমে গেল, সেই ভোটটা তো 70 সালে প্রান্তিক পর্যায়ে চলে গেল। শেখ হাসিনা যখন পালালেন তখন তিনি কিন্তু একটা ভয়াবহ একটা অভিযোগ করেছেন। আরেকটা ক্লিপে শুনলাম উনি বলেছেন উনি জানতেন ওনাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। উনি বলছেন গতকালকে আমি শুনলাম ওনাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, ওনারে যে গাজিয়াবাদ নাকি বলে, গাজিয়াবাদ থেকে আরেক জায়গায় নিয়ে গেলে একটু মানে ওটা উনি বলেন ইন অবলিক রেফারেন্স, আমি তো জানতাম যে আমাকে টুঙ্গিপাড়ে নিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে কেউ না কেউ ওনাকে চিট করেছে ওই সময়, সেনাবাহিনী বা মানে এটা তো বিমান বাহিনী গাড়ি, মানে হেলিকপ্টার তো বিমান বাহিনী চালায়, তারা তাকে তারা কি তাকে বলেছিল যে টুঙ্গিপাড়ায় নিয়ে যাই? তো টুঙ্গিপাড়ায় যদি নিয়ে যাবে তাহলে এত সুটকেস, মানে আপনার কি বলে কি প্লেন হেলিকপ্টার বলে এটাকে, কার্গো, ওনাকে কার্গো বিমানে করে নিয়ে গেলে, হেলিকপ্টার তো আর মানে কার্গো না, ওইটা হলো আর্মির একটা ক্যারিয়ার আর কি। হ্যাঁ, দ্যাট ইজ এ কার্গো, ইনফ্যাক্ট তাদের অ্যামুনিশনস অ্যান্ড আদার্স এগুলো ক্যারি করতে পারে। তো ওনাকে পার করার জন্য তো আপনার মানে কার্গো বিমান লাগে না। তা কার্গো বিমানে কি মাল, কত সুটকেস গেছে,
কি কি মালামাল গেছে সেটা তো আমরা জানি না, এবং সেটা যারা পার করেছেন তারাও বলেননি। তো উনি একটা অভিযোগটা আনলেন যে ওনাকে টুঙ্গি পাড়ার কথা বলে গাড়ি মানে হেলিকপ্টার মানে উঠানো হয়েছিল, হোয়াট এভার। একটা জিনিস তো আমি যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার তরফ থেকে আই মাস্ট সে খুব ক্লিয়ারলি বলতে চাই, যদি ইন্ডিয়ার চিঠি উত্তর দেয়নি, ইন্ডিয়া যদি দ্রুত হস্তান্তরের বিষয়ে যদি কথাবার্তা না বলে, এগুলো যদি না চালায়, তাহলে ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি আশঙ্কা করি যে ভারতের তরফ থেকে এখানে নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করার একটা অ্যাটেম্প থাকতে পারে। বাট আমরা যদি জেগে থাকি, সোজা কথা, পলিটিক্যাল ফোর্সেস সবাই যদি আমরা জেগে থাকি, ভারত কি জানতো না? কারণ উনি যখন ওনার আরও অডিওতে আছে, আমি আর এখানে থাকবো না বলছেন উনি। হাসান মাহমুদ বলছে যে সবে মানে এটা করে হ্যাঁ আমার এটা পোড়ায় ফেলতেছে, ওইটা ফেলতেছে, এই দেশে আমি আর থাকবো না। উনি যে দেশে থাকবেন না, নিশ্চয়ই ওনার মাস্টার, ওনার প্রভুদেরকে নিশ্চয়ই তা জানিয়েছিলেন। তারা আনেওয়ার ছিলেন না, সোজা কথা। ইন্ডিয়া অফকোর্স আনেওয়ার ছিল না, মানে তাকে যে চলে যেতে হবে, ইন্ডিয়া অ্যাবসলিউটলি আনেওয়ার ছিল না, ইন্ডিয়া জানতো, উনি তাদেরকে বলেছিলেন, এবং নিশ্চয়ই তারা অবগত ছিলেন। আরেকটা ভয়াবহ অ্যাকুজিশন উনি করলেন, মানে উনি তো কখন কোনটা বলেন এটা ঠিক থাকতে পারেন না। প্রথম বললেন যে এটা আমেরিকা করাইছে, মানে অর্থাৎ অভ্যুত্থানটা এখন বলছেন আমেরিকার মাস্টার প্ল্যান ইত্যাদি এসব বলছে। তারপর এমনিতে ইন্ডিয়া অনেক চাপের মধ্যে আছে আমেরিকার কারণে, ওখানে 50% ট্যাক্স বেড়ে গেছে। এখন হাসিনার এই বেফাস মন্তব্যের কারণে ট্রাম্প, যেরকম ট্রাম্প মানুষ দেখলে আরও 25% ট্রাম্প মেরে দিতে পারে, বলতে পারে তোর জন্য এখন 75%, কারণ তুই একটা তুই একটা এমন মহিলাকে তুই এখানে শেল্টার দিচ্ছ, যে শেল্টার দেওয়ার কারণে সে অ্যান্টি আমেরিকান স্টেটমেন্ট লাগাতার করে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি খারাপ করতেছে। এর জন্য ওটা তো বলবে না, আরও ফার্দার 25% বা 50% ডিউটি বাড়ার আশঙ্কা থেকে হয়তো নিশ্চয়ই আমার ধারণা মোদি গভর্নমেন্ট চাপ দিচ্ছে, বাই সিটিং হিয়ার তুমি আর এই আমেরিকার বিরুদ্ধে কথাটা বলো না, তোমাকে এখন একটা স্টেটমেন্ট করতে হবে। এরপর আমরা একটা স্টেটমেন্ট দেখলাম, সেই স্টেটমেন্টে বললো যে না এটা আমেরিকাটার মধ্যে জড়িত ছিল না। দ্যাটস গ্রেট। আমেরিকা জড়িত ছিল না মানে হচ্ছে এই দেশের জনগণ করেছে, আমেরিকা জড়িত ছিল না বলে তার মানে তোমাকে আউস্ট করেছে পিপল। কিন্তু ওনার গতকালকে যে অডিও ক্লিপটা বেরোলো, সেখানে আবার সে পুরনো কথা। এটা তো বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা তারা ফরেন্সিক টেস্ট করে দেখবে। যে ওনার বক্তব্য সেটা ক্যাটেগরিক্যালি বলেছে যে আমেরিকান যে চার্লস দ্য অ্যাফেয়ার্স, কি মহিলার নাম জানেন? ট্রেসি, আচ্ছা হোয়াট এভার, ফুল নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো ট্রেসি জ্যাকবসনের কথা বললেন যে মানে উনি ল মিনিস্টারকে ফোন দিয়েছিলেন, মানে আনিসুলকে ফোন দিয়েছিলেন। তা আনিসুলকে নাকি রাত 11টার সময় ফোন দিয়ে বলছে যে তোমাদের কি অবস্থা, কোন দিক যাচ্ছে? তো বলে ওরা যা করে ওরা আগাম করে ফাইসে দেয়, ধরা খেয়ে গেছে। হ্যাঁ, তখন বলতেছে ওরা সব কিছু করতেছে। আবার হাসান মাহমুদ বলতেছে যে হ্যাঁ ওরা তো তখন ছিলেন না ওই সময়টাতে, একজন ভারপ্রাপ্ত কে ছিলেন তাহলে? হেলেন লাফেভ। ও আচ্ছা, ওদের ডেপুটি চিফ অফ মিশন যিনি, রাইট। তো যাই হোক হোয়াট এভার, তার মানে উনি ডকুমেন্টেডলি উনি আমেরিকাকে অ্যাকিউজ করলেন যে ওনার সরকারকে উচ্ছেদ করার টোটাল পরিকল্পনার মধ্যে তার মানে আমেরিকা আছে। আমরা একেবারে শেষের দিকে মিস্টার নাজমুল, প্রথম 2 মিনিট সময় ক্লোজিং রিমার্কস। একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এক্ষেত্রে প্র্যাকটিক্যালি এই বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটা কমানোর জন্য ইন্ডিয়ার কৌশলের কারণে সেই রাজনীতিটা বলছে আমেরিকার সঙ্গে সম্পর্ক যাতে ইন্ডিয়ার সব ডিল যাতে করতে পারে, ওইটারই একটা লক্ষণ। যেটা আপনি যেটা বলছেন ঠিকই আছে, আমি সাপ্লিমেন্ট করলাম আরও। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই জায়গায় মানে শেখ হাসিনা কিন্তু এখন ফ্রিলি মুভ করতেছে ইন্ডিয়ায়। প্রথম যে রেস্ট্রিকশন ছিল কিনা সেটা এখন নেই। উনি কথা বলেন, দেশেও কথা বলেন, সব জায়গায় কথা বলেন, রেগুলারই কথা বলতেছেন। এই ক্ষেত্রে এবং রেগুলারলি তার অডিও ফাঁস হচ্ছে। এই ক্ষেত্রেও একটা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বিভিন্ন আপনার CNN, BBC এ ধরনের কথা শুনতেছে, নিচ্ছে, তাই না? এর মধ্যে একটা রাজনীতি অবশ্যই আছে, যেটা আমাদের হিসাবের বাইরে বলছেন। ঘটনা যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ইন্ডিয়া ওনাকে, এবং ইন্ডিয়া ভালো করে জানেন যে ওনাকে কীভাবে ওনাকে আশ্রয়ে রাখবেন, কি করাবেন না করাবেন। আমি মনে করি এখন আওয়ামী লীগ ওনাকে ব্যবহার করা হবে বাংলাদেশের বিষয়ে ইন্ডিয়ার যাতে ইন্টারেস্টে প্রপারলি রক্ষা হয়, ওইটা কার্ড।
প্রেশারে রাখার জন্য। প্রেশার রাখার জন্য এটাই। সেজন্য আমাদের একটা ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইউনিটি, আমাদের একটা ইউনিটি গভর্নমেন্ট যদি আমরা করতে পারি, এবং সেটা যদি আগামীকালকেও, দ্যাট ইজ নট ব্যাড। একটা ইউনিটি গভর্নমেন্ট ইজ মাস্ট বিফোর ইলেকশন হতে পারে, হওয়া উচিত। যদি এই গভর্নমেন্টের সক্ষমতার ঘাটতি থাকে যে তারা ইলেকশনটা করতে পারবে না, তো সকল রাজনৈতিক দল তারা সবাই মিলেই দেশটাকে নিরাপদে রাখার জন্য দেশটাকে টেক কেয়ার করবে। অসুবিধা কি? হোয়াটস রং? শুধু কি মনে করেন ওইদিকে তো আবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা পুরো মানে এখন যেটা উনি বললেন, এটার এখন আর সময় নেই। এটা হবে আত্মঘাতী কিরকম, ওই বঙ্গবন্ধুর বাকশাল করার মতো 75 সালে, যেটা 71-72 করলে হতো, সেটা উনি লেটে করতে গিয়ে সমস্যা লেটে করে ফেলতেন। এখানটা এরকম ঘটনা এখন লেজে করে হয়েছে, বরঞ্চ এখানটা বেটার হবে ইলেকশনের দিকে যাওয়া, সক্ষমতা অর্জন করে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং ডক্টর আসাদুজ্জামানের অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য। দর্শক, আমার দুই অতিথির একটাই কথা যে এখন সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনটা করা, কিন্তু নির্বাচনটা করা নিয়ে নানা রকমের চ্যালেঞ্জ আছে, অনিশ্চয়তা আছে, আশঙ্কা আছে, এবং এই আশঙ্কা দূর করবার কাজটাই আসলে করার খুব জরুরি, এবং সেটা প্রধান দায়িত্ব সরকারের, এবং সেই সঙ্গে সকলে মিলেই সেটা করতে হবে। কিন্তু নির্বাচনটা অবশ্যই যেন নির্বাচন হয়, সেটা একটা বড় বিষয়। মানে আমরা 2014, 18 বা 24-এর নির্বাচনের ধারাবাহিকতার কোনো নির্বাচন যদি হয়, সেই নির্বাচন আসলে বাংলাদেশকে কোনো সুফল দেবে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, আরও অস্থিতিশীল করে তুলতে পারে বাংলাদেশকে। সেটা যেন সবার মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।